মর্যাদায় চিরনিদ্রায় শায়িত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জানাজায় লাখ লাখ মানুষের ঢল, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। বেগম জিয়ার প্রতি ভারত, পাকিস্তান সহ ৩৩ দেশের প্রতিনিধির শ্রদ্ধা। তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর। প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ। রাজধানীর বাইরে জেলায় জেলায় বেগম জিয়ার গায়েবানা জানাজা। অশ্রুসিক্ত নয়নে অংশ নেন সর্বস্তরের মানুষ। দেশনেত্রীর আদর্শ ধারণের প্রত্যয় নেতাকর্মীদের। বেগম জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কারের সুফল পাচ্ছে দেশ। মুক্তবাজার অর্থনীতি, ভ্যাট চালুতে আসে বড় পরিবর্তন। নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে উপবৃত্তি, মত বিশ্লেষকের। এবং বেগম খালেদা জিয়ার জানাজার খবর বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহ প্রতিবেদন প্রকাশ। লাখ লাখ মানুষের উপস্থিতির তথ্য। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে গণতন্ত্রের আপসহীন নেত্রীকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন ৩ বাহিনীর প্রধান। দাফনের পর দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দিনভর আলো ছড়িয়ে অস্তমিত সূর্যের মতো বিদায় নিলেন মহিয়সী এক নারী, যার উদয় হয়েছিল দেশ, মাটি, মানুষের অধিকার রক্ষায়। গণতন্ত্রের আপসহীন এক নেত্রী। রাজনৈতিক সংগ্রামে যার উত্থান, দেশের জন্য নিজেকে উৎসর্গ করে আজ কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি। আল্লাহু আকবার। লাখ লাখ মানুষের অংশগ্রহণে দেশের ইতিহাসের বড় জানাজা শেষে জাতীয় পতাকাবাহী গাড়িতে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় জিয়া উদ্যানে। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় বেগম জিয়াকে। রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয় শেষ বিদায়ে। বেজে ওঠে বিগলের করুণ সুর। গার্ড অফ অনারে সম্মানিত করা হয় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। বিএনপি নেত্রীর বড় ছেলে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শ্রদ্ধা জানান মায়ের কবরে। দাফন শেষে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান সহ পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিদায়কালে আপামর জনতার পরম ভালোবাসায় সিক্ত হলেন বেগম খালেদা জিয়া। স্মরণকালে সর্ববৃহৎ জানাজায় জনসমুদ্রে পরিণত হয় সংসদ ভবন এলাকা। আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে মানুষের উপস্থিতি। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন তারেক রহমান। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো গণতন্ত্রের পথিকৃৎ শেষ বিদায়ের যত আয়োজন, ৫৬,০০০ বর্গমাইলের কাণ্ডারি এক আপসহীন নেত্রীকে ঘিরে অশ্রুসিক্ত ভালোবাসা বিদায় বেলায়। সর্বোচ্চ সম্মান আর শ্রদ্ধায় তখন লাখো কোটি মানুষের হৃদয়ে চাপা কান্নার শব্দ। রাজসিক শ্রদ্ধা আর ঐতিহাসিক আয়োজন ঘিরে প্রস্তুত মঞ্চ। ঠায় দাঁড়িয়ে আছে ভক্ত, অনুরাগী, সমর্থক আর কর্মী সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ। প্রিয় মানুষকে না বলা কথা বলার অপেক্ষায় পুরো জমায়েত। শেষ বিদায়ের অপেক্ষা যেন আর হয় না শেষ। মানিক মিয়া এভিনিউয়ে মায়ের জানাজায় অংশ নিতে মরদেহবাহী গাড়িবহরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
প্রায় 10 ঘন্টার অপেক্ষার অবসান। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নির্ধারিত স্থানে আসতেই সাধারণের আকুতি যেন বেড়ে ওঠে আরো। অপেক্ষমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, 3 বাহিনীর প্রধান ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম ও আপোষহীনতার গল্প ছাড়াও শেষ জীবনে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের নিদারুণ চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। পুরো রাস্তা ও মাঠ জুড়ে তখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সাধারণের মাঝে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। অশ্রুসিক্ত নয়নে চাপা কষ্ট নিয়ে মায়ের জন্য কথা বলতে মঞ্চে আসেন তারেক রহমান। পরকালে যেন শান্তিতে কাটাতে পারেন মা বেগম জিয়া, সেই দোয়া চান দেশবাসীর কাছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহু আকবার। এরপর শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। মানিক মিয়া এভিনিউ, সংসদের প্রতিটি মাঠ, ফার্মগেট, বিজয় সরণি, মেট্রো স্টেশনের উপরে নিচে, গণভবনের মাঠ, আসাদ গেট ও কলেজ গেট ছাড়িয়ে আশপাশের সব রাস্তা সহ যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন জানাজার নামাজে। মানুষের এই জমায়েত প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য, শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের জমায়েত বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নেওয়ার জন্য। এখানে আসে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা বলছেন, বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের আপোষের নেত্রী এবং তার দৃঢ়তায় তারা এই আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবদান রাখবেন। যে যার অবস্থান থেকে সেই শপথ তারা আজ এই জানাজায় এবং শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা সেই শপথ নিয়েছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার জানাজায় ঢল নামে লাখ লাখ মানুষের। তীব্র শীত আর দূরত্ব উপেক্ষা করে তারা আসেন আপোষহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে। কোটি ভক্ত, অনুরাগী ও নেতাকর্মীর শ্রদ্ধায় রচিত হলো তার অন্তিম যাত্রার মহাকাব্য। আরও জানাচ্ছেন রায়তুল ইসলাম শুভ। বাংলার মানচিত্র যেন আছড়ে পড়েছে মানিক মিয়া এভিনিউয়ের ধূসর পিচে। কেউ স্লোগান দিতে আসেননি, কেউ আসেননি শক্তির মহড়া দিতে। তারা এসেছেন এক আপোষহীন কণ্ঠস্বরের অন্তিম যাত্রার সঙ্গী হতে। কনকনে শীত কিংবা দূরত্বের কোনো কিছুই ঠেকাতে পারেনি লাখো মানুষের এই ঢল। আপোষহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে বাস, ট্রেন, লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটেই মানিক মিয়া এভিনিউয়ের দিকে পৌঁছায় মানুষ। বাংলাদেশের রাজনীতির যে আকাশ ছোঁয়া মহিরু গত 4 দশক ধরে ছায়া দিয়েছিলেন, তার চিরবিদায়ে দেশ হারালো এক রাজনৈতিক অভিভাবককে। একটা দেশের অভিভাবকত্বের জায়গাটা যে খালি হয়েছে, সেটা আদৌ কবে পূরণ হবে আমরা জানি না। এই দেশের গণতন্ত্র যেভাবে চর্চা করেছেন উনি, এইভাবে আগামী দিন হবে কিনা সেটা আল্লাহ মালিক জানে। আমাদের জীবনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুব দরকার ছিল। উনি একটা ইতিহাসের সাক্ষী। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেশের মানচিত্রের প্রতিটি কোণ এক বিন্দুতে এসে মিশেছে। দল নেই, মত নেই, আছে শুধু প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখার নিদরুণ আগতি। মানুষের ভালোবাসা স্নিগ্ধ হয়ে সে সবার মাঝে অমর হয়ে থাকবে ইনশাল্লাহ। জানা যায় তাদের অংশগ্রহণ, মানুষের অংশগ্রহণ, তার আস্থা এবং ভরসার প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য মূর্তি প্রতীক হয়ে থাকবে। বেগম জিয়ার জানাজায় মানুষের ঢল জাতীয় সংসদ ভবন থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, মোহাম্মদপুর থেকে
মিরপুর আগারগাঁও পর্যন্ত ঢল নামে জনতার। প্রতিদ্বন্দ্বিতা ধুয়ে গেছে বিষাদের স্রোতে। জানাজায় অংশ নিয়ে মানুষের ঢল জানান দিচ্ছে তিনি শুধু রাজনৈতিক দলের নয়, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন দেশের প্রতিনিধি কূটনীতিকরা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে নিজ নিজ সরকারের শোক বার্তা পৌঁছে দেন তারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ছুটে আসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারত সরকারের শোক বার্তা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই স্থানে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়া পরিবারের কাছে শোকবার্তা পৌঁছে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসে জাতীয় সংসদ ভবনে কুশল বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত। এদিকে ঢাকায় আসা বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় পতাকায় আচ্ছাদিত গাড়িতে বেগম খালেদা জিয়ার নিথর দেহ এভার কেয়ার থেকে গুলশানে ছেলের বাসভবনে পৌঁছায়। সেখানে তৈরি হয় বেদনা বিধুর পরিবেশ। মায়ের কফিনের পাশে কোরআন তিলাওয়াত করেন ছেলে তারেক রহমান। পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার মরদেহবাহী গাড়ি পৌঁছায় সংসদ ভবন চত্বরে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। লাল সবুজ পতাকায় আচ্ছাদিত গাড়ি, ভেতরে গণতন্ত্রের আপসহীন নেত্রীর নিথর দেহ। এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে তারেক রহমানের বাসভবনের পথে যাত্রা। বুধবার সকাল ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসন এলেন তার ১.৫ দশকের বাসভবন ফিরোজার পাশে ছেলের বাড়িতে। পরিবার স্বজনদের মাঝে তৈরি হয় বেদনা বিধুর পরিবেশ। মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান, আত্মার শান্তি কামনায় করেন দোয়া। প্রায় পৌনে ২ ঘন্টা পরিবার পরিজনের সঙ্গে থাকেন বেগম জিয়া। এরপর পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলে তারেক রহমানের বাসভবন থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি রওনা হয় জাতীয় সংসদের পথে। দুপুর ১২টার দিকে পৌঁছান বেগম খালেদা জিয়া। ততক্ষণে জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ এলাকা। গণতন্ত্রের জন্য ৪ দশকের বেশি লড়াই করা বিএনপি চেয়ারপারসনকে শেষ বিদায় দিতে সমবেত হন লাখো মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। অশ্রুসিক্ত নয়নে বেগম জিয়ার আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। গৃহবধূ থেকে হয়েছেন আপসীর নেত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির নেতাকর্মী ছাড়াও রংপুর রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সর্বস্তরের মানুষ গায়বানা জানাজায় অংশ নেন। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকাহত সবাই। অশ্রুসিক্ত নয়নে বেগম জিয়ার আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করেন তারা। একটাই ফরিয়াদ করব, মহান রব্বুল আলামিন যেন পৃথিবীতে যে সম্মানে সম্মানিত করেছেন
তাকেও যেন পরকালে জান্নাতে সুউচ্চ মাকাম দান। শহরের অলিগলি, চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে নীরবতা। দেশের বাইরে যাওয়ার জন্য তাকে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সে যায় নাই। সে একই কথা বলে গেছে যে আমার দেশ ছাড়া আর কোথাও বাইরে কিছু নাই। মহিয়সী এ নারীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। দেশের প্রতি তার যে কমিটমেন্ট, হাজারবার তার সুযোগ এসছে, কিন্তু তিনি কিন্তু একটিবারের জন্য দেশের মানুষকে ফেলে রেখে কোথাও যান। সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও শোক বইয়ে স্বাক্ষর সহ চলে নানা কর্মসূচি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শাসন ব্যবস্থা থেকে অর্থনীতি, শিক্ষা থেকে নারীর ক্ষমতায়ন, সব ক্ষেত্রেই বেগম জিয়া সরকারের সংস্কারমূলক কার্যক্রম ইতিবাচক ছাপ ফেলেছে। তার প্রথম সরকারের উদারীকরণ নীতি পরবর্তীতে অর্থনীতির মজবুত ভিত করে দেয়। মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তিকে বিবেচনা করা হয় নারী শিক্ষার মাইলফলক হিসেবে। বেগম জিয়ার শাসনামলের বিভিন্ন সংস্কার কার্যক্রম তুলে ধরছেন ফারুক ভূঁইয়া রবিন। 1991 সালে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরলে দেশের প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী। 1991 থেকে 96 ও 2001 থেকে 6 এই দুই ভাগে বেগম জিয়ার শাসন আমলকে ভাগ করেন বিশ্লেষকরা। 1991 সালে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার আগে সংসদে বসা কিংবা প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতাই ছিল না বেগম জিয়ার। প্রথমবার সরকারে এসে নারী অধিকার, শিক্ষা খাত ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ বেশ কিছু মৌলিক বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনেন তিনি। পরিবর্তন আসে শাসন ব্যবস্থায়ও। 3 জোটের রূপরেখার ভিত্তিতে 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে সর্বসম্মতিক্রমে ফিরিয়ে আনা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। মুক্তবাজার অর্থনীতি, বেসরকারীকরণকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, ভ্যাট ব্যবস্থা চালু, রাজস্ব আদায়ের ক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা কমানোর মতো বেশ কিছু সংস্কার আসে অর্থনৈতিক খাতে। ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের মতো বেশ কিছু আইন বিধি নীতিমালা প্রণয়ন হয় সেই সরকারের সময়, যা ভূমিকা রাখে আর্থিক সুশাসন কাঠামো প্রতিষ্ঠায়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৈরি হয় নতুন রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল। অন্যদিকে ছাত্রীদের বৃত্তি, 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠদান ভূমিকা রাখে নারী শিক্ষার অগ্রগতিতে। 1996 সালে স্বল্পকালীন ষষ্ঠ সংসদে আন্দোলনরত বিরোধী দলগুলোর দাবির মুখে পাশ হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2001 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব গঠন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা তার সরকারের অন্যতম সংস্কার উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। কর্মসংস্থান বাড়ানো, অবকাঠামো খাতে অগ্রগতি, বিনিয়োগ আকর্ষণ, শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরীক্ষা, পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ এ সরকারের উল্লেখযোগ্য কার্যক্রম। এছাড়া যৌতুক প্রথা, এসিড নিক্ষেপ এবং নারী ও শিশু পাচারের মতো অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে ছিল সে সরকার। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখে সরকারের নীতিকৌশল। সংবিধানের 14দশ সংশোধনীর মাধ্যমে 30টি থেকে 45টিতে উন্নীত করা হয় সংসদে সংরক্ষিত নারী আসন। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, আল জাজিরা, দ্য ডন এবং এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে। অনন্তকালের মহাযাত্রায় বেগম খালেদা জিয়া, তার দাফনের সঙ্গে সঙ্গেই শেষ হলো এক অনন্য রাজনৈতিক অধ্যায়ের। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজায় যোগ দেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতির তথ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও বিএনপি নেত্রীর শেষ বিদায়ে লাখো মানুষের ঢলের বিষয়টি তুলে ধরেছে। এছাড়া এনডিটিভি, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচার করা হয়েছে বেগম খালেদা জিয়ার বিদায়ের মুহূর্ত। পাকিস্তানের জিও নিউজ, দ্য ডনেও উঠে এসেছে বেগম জিয়ার জানাজার খবর। বিশ্বের আরও প্রভাবশালী গণমাধ্যমের শিরোনাম হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা সহ দেশে দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, অসংখ্য প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট দেশে নিযুক্ত বাংলাদেশে মিশনের কর্মকর্তা কর্মচারীরা। বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে ছিল বিশেষ দোয়া ও মোনাজাত। সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশের সঙ্গে সময়ের সামঞ্জস্য রেখে গায়বানা জানাজা হয় শারজায়। এছাড়াও আবুধাবি, দুবাই, আল আইন ও আজমান সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ছিল একই আয়োজন। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ফ্রান্স বিএনপি। প্যারিসের স্থানীয় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপেও বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার, মালদ্বীপ বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন সবাই। দক্ষিণ আফ্রিকায়ও বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা ও দোয়া মাহফিল হয়েছে। অংশ নেন কেপটাউনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সর্বস্তরের প্রবাসীরা। স্থানীয় কুইন্স প্যালেস কমিউনিটি হলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গায়বানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউ ইয়র্ক স্টেট এবং সিটি বিএনপি এবং নিউ ইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলের আগে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। জ্যাকসন মসজিদে দোয়া মাহফিল করছি এবং আগামীকাল যেহেতু বাইরে কনকনে ঠান্ডা, আমরা কুইন্স প্যালেসে একটা বিশাল হল, সেই হলের ভিতরে আমরা গায়বানা জানাজা পড়ব। আমাদের প্রাণ প্রিয় নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানে দোয়া করব। অন্তত 5 বছরের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চান জামায়াত আমির। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ডক্টর শফিকুর রহমান। রয়টার্সকে তিনি বলেন, ভোটের পর তার দল ঐকমত্যের সরকারে যোগ দিতে আগ্রহী এবং এ ব্যাপারে এরই মধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে উদ্বেগজনক মনে করেন জামায়াত আমির। ভারত যখন সম্ভাব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, তখন শফিকুর রহমান বলেন, তিনি চলতি বছর একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও জানান তিনি। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জামায়াত কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে থাকতে আগ্রহী নয়, বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়।
নভেম্বর মাসে বাংলাদেশকে ঋণ দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারত, চীন, রাশিয়া ও জাপান। এ তথ্য জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। ইআরডির হালনাগাদ পরিসংখ্যান, চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে যে পরিমাণ ঋণ এসেছে তার প্রায় সমপরিমাণ দায় শোধ করেছে সরকার। চলতি বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বর সময়ে যে পরিমাণ ঋণ পেয়েছে তার প্রায় পুরোটাই পরিশোধ করেছে বাংলাদেশ। এ সময়ে সব মিলিয়ে $195 কোটি ছাড় করেছে দাতা সংস্থা ও দেশগুলো, যেখানে আগের নেয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করতে খরচ হয়েছে $189 কোটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানিয়েছে চলতি অর্থ বছরের 5 মাসে সব মিলে বাংলাদেশ $122 কোটি প্রতিশ্রুতি পেয়েছে, যার মধ্যে অনুদান $9 কোটি আর ঋণ $112 কোটি। তবে নভেম্বরে বিদেশি ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি উন্নয়ন সহযোগী দেশ ভারত, চীন, রাশিয়া ও জাপান। তারা প্রতিশ্রুত ঋণের অর্থ ছাড় করেছে। সবচেয়ে বেশি ছাড় করেছে রাশিয়া। চীন ও ভারত ছাড় করেছে যথাক্রমে $19 কোটি ও $8 কোটি। জাপান দিয়েছে $8.5 কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 365 দিনের হাসি, কান্না, প্রাপ্তি আর অপ্রাপ্তির গল্প বুকে নিয়ে বিদায় নিল 2025 সাল। বছরের শেষ সূর্যাস্ত স্মরণীয় করে রাখতে পর্যটকের ঢল নামে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব করছেন ভ্রমণ পিপাসুরা। বুধবার বিকেল ঠিক 5:10 কক্সবাজার সাগর তীরে 2025 সালে শেষ আলো ছড়িয়ে দিচ্ছে আগুন রাঙা সূর্য। শীতের নরম আবহে গুদলির রং মেখে ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যাচ্ছে লাল বলয়। সাগর তীর জুড়ে নেমে আসে নীরব এক আবেশ। সবার চোখ আটকে থাকে পশ্চিম আকাশে। মুঠোফোন আর ক্যামেরায় বন্দী হচ্ছে সূর্যে ডুবে যাওয়ার শেষ দৃশ্য। মুহূর্তেই লাল সূর্য নিজেকে সঁপে দেয় শান্ত সাগরের বুকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এমন মোহনীয় বিদায় ক্ষণের সাক্ষী হন হাজারো ভ্রমণ পিপাসু। সব বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল সাগর তীর। তবে সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই অনেকেই মনে করছেন গেল বছরের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব। 25 সালে তো অনেক কিছু প্রত্যাশা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই পেয়েছি। 2026 সাল আরও সুন্দর, আরও নিরাপদ কাটুক, এটাই আমার দোয়া। 2025 সালটাও যেভাবে হাসি খুশিভাবে শেষ হচ্ছে, আশা করি 2026 সালটাও এভাবে হাসি খুশিভাবে শুরু হোক। 2026 সাল আমরা কিভাবে যে ডাউনিংটা কমে এসে যেন আমাদের সার্ভিসটা আরও বাড়াইতে পারি, আরও কিভাবে সুন্দর করে আমরা ডিউটি করে মানুষকে নিরাপত্তা দিতে পারি, এটাই। ইংরেজি নতুন বছর বরণ ও পুরনো বছরকে বিদায় উপলক্ষে কক্সবাজারে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিল বিশ্বের বিভিন্ন দেশ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে জড়ো হন বহু মানুষ। মধ্যরাতে ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টা বাজানো হয় 33 বার। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিল অস্ট্রেলিয়াও। সিডনি হারবারে আতশবাজির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। দেশটির ওকল্যান্ড শহরে আইকনিক স্কাই টাওয়ারের সামনে জড়ো হন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা। টাওয়ারে ঝুলানো বিশাল ঘড়িতে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ফোটানো হয় আতশবাজি। খ্রিস্টীয় বর্ষবরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে টাইমস স্কোয়ারে সফলভাবে সম্পন্ন হয়েছে নববর্ষের বল ড্রপের পরীক্ষা। 12,350 পাউন্ড ওজনের নতুন ক্রিস্টাল পরীক্ষায় নেমেছে এবং মূল অনুষ্ঠান শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুতি করা হয়েছে। রাত পোহালেই নতুন বছর। যুক্তরাষ্ট্রে চলছে নতুন বছর উদযাপনের নানা আয়োজন। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে সফলভাবে সম্পন্ন হয়েছে নববর্ষের বল ড্রপের পরীক্ষা। 12,350 পাউন্ড ওজনের নতুন কনস্টেলেশন বলটি পরীক্ষার জন্য ওঠানো হয় এবং নামানো হয় কয়েকবার।
টাইমস স্কয়ারের উপরে উন্মুক্ত প্ল্যাটফর্মে কাউন্টডাউন এন্টারটেইনমেন্ট, টাইমস স্কয়ার অ্যালায়েন্স, জেমসটাউন ওয়ান টাইমস স্কয়ার এবং কার্নিভাল কর্পোরেশনের প্রতিনিধিরা সুইচ অন করে বলটি আকাশে উজ্জ্বল অবস্থায় তুলে ধরেন। এটি আগামীকাল রাতের শোয়ের সবচেয়ে বড় তারা। আমরা সবাই শেষ মিনিটে একসাথে গণনা করে নববর্ষ উদযাপন করব। আমি আশা করি নতুন বছরে সবাই যেন কনফেটির মতো সদয়তা ছড়ায়, যেমন তারা টাইমস স্কয়ারে কনফেটি ছুঁড়বে। নতুন কনস্টেলেশন বলের ওপর ৫,২৮০টি ওয়াটারফোর্ড ক্রিস্টাল সার্কেল রয়েছে। এটি বলের নবম সংস্করণ, যা বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। পরীক্ষার সময় বলটি ওঠানামার প্রক্রিয়ায় কোনো সমস্যাও দেখা যায়নি। নতুন বছরের আগমন উপলক্ষে ছোট ছোট রঙিন কাগজ ছোড়ারও প্রস্তুতি আছে। এ সময় দর্শকরা উৎসাহ প্রকাশ করেন এবং আনন্দে অংশ নেন। শিউলি রোজা, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধের ৪র্থ বছরেও রাশিয়ায় নতুন বছর উদযাপন হয়েছে অনেকটাই সংযত। যুদ্ধের চাপ, নিষেধাজ্ঞা আর উচ্চ সুদের হারের মধ্যে সাধারণ মানুষ কমিয়েছেন উৎসবের খরচ। সরকারি হিসেবে মূল্যস্ফীতি কমলেও বাস্তব জীবনে ব্যয়ের চাপ এখনো বড় উদ্বেগ হিসেবেই রয়ে গেছে। প্রায় ৪ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২৬ সালে নতুন বছরে অনেক রুশ পরিবার খরচ কমিয়ে এনেছে। সরকারি তথ্য মতে চলতি বছরে মূল্যস্ফীতি ৬% নিচে নামতে পারে, যেখানে আগের বছর ছিল ৯.৫%। তবে এর বিনিময়ে অর্থনীতির গতি ধীর হয়েছে এবং দীর্ঘ সময় ধরে সুদের হার রাখা হয়েছে ২ দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল এবং ২০২২ সালে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রয়েছে রাশিয়ার অর্থনীতি। এর সরাসরি প্রভাব পড়েছে ভোক্তা ব্যয়ে। মস্কোর বাসিন্দারা বলছেন, আয় সীমিত হওয়ায় এখন সস্তা পণ্য কিনতে হচ্ছে, নয়তো সহজ খাবার রান্না করে উৎসব সামলাতে হচ্ছে। গত ১ বছরে নিত্যপণ্যের দাম প্রায় ১/৩ বেড়েছে বলে আমার মনে হয়। কখনো কখনো পণ্যের মেয়াদ প্রায় শেষ হয়ে এলে অনেক কম দামে পাওয়া যায়, তখন সেটাই কিনি। দাম বেড়ে যাওয়ায় এখন সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে, তাই কোথাও কোথাও ছোটখাটো কাজ করে অতিরিক্ত আয়ের চেষ্টা করি। নববর্ষে রাশিয়ার জনপ্রিয় ঐতিহ্যবাহী সালাদ তৈরির খরচ নিয়ন্ত্রণে রাখতে সরকার আলু ও ডিমের মতো নিত্য পণ্যের দামেও হস্তক্ষেপ করেছে। এবছর আলুর দাম কমেছে ২২% এবং ডিমের দাম কমেছে ২০%। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির হিসাব অনুযায়ী জনপ্রিয় সালাদটির মোট খরচ এবছর গড়ে ৫% বাড়বে, যা গত বছর ছিল ৮.৫%। তবে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। ২০২৬ সালের শুরুতে সম্ভাব্য কর বৃদ্ধির পরিকল্পনাও মানুষের দুশ্চিন্তা বাড়াচ্ছে। জরিপে দেখা গেছে ৩৪% রুশ নাগরিকের কাছে ২০২৫ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দাম ও কর বৃদ্ধি, যা আন্তর্জাতিক কূটনীতি বা নিরাপত্তা ইস্যুকেও ছাপিয়ে গেছে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন ঘিরে চলমান বিক্ষোভ তেহরান সহ একাধিক শহরে ছড়িয়ে পড়েছে। সরকার বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপের আশ্বাস দিয়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অনিশ্চয়তাই দেশটির অর্থনৈতিক পতনের মূল কারণ। একের পর এক নিষেধাজ্ঞা ও সংঘাতের চাপে নুয়ে পড়ছে ইরানের অর্থনীতি। জীবনযাত্রার মান কমে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে মূল্যস্ফীতি। দেশটির মুদ্রা রিয়ালের দর নেমে গেছে ডলারের বিপরীতে প্রায় ১৩,৯০,০০০-এ, যা দেশটির ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন মান। এর প্রভাব সরাসরি পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে রোববার থেকেই রাজধানীতে বিক্ষোভ চলছে। তেহরান ছাড়াও কারাজ, ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। কোথাও কোথাও পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দাবি শোনার নির্দেশ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংলাপে বসার আহ্বান জানান সরকারি মুখপাত্র। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের পদত্যাগ গ্রহণ করা হয়। জনগণের দাবি যতই কঠোর হোক, আমরা তাদের কথা শুনব। আমাদের বিশ্বাস, নাগরিকরা যথেষ্ট ধৈর্যশীল। তাদের উপর চাপ বাড়ছে বলেই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। সরকার হিসেবে আমাদের দায়িত্ব জনগণের দাবি শুনে সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা। বিশ্লেষকরা বলছেন, মুদ্রার দরপতনের পেছনে সবচেয়ে বড় কারণ যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। তেল রপ্তানি সীমিত হয়ে যাওয়ায় বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ। শক্তিশালী মুদ্রা প্রবাহ কমে যাওয়ায় অর্থনীতি শ্বাসরুদ্ধ অবস্থায়। অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাও সংকট বাড়িয়েছে। বাজেট ঘাটতি মেটাতে বাড়ানো হয়েছে সরকারি ব্যয়।
ঘাটতি পূরণে ছাপানো হয়েছে অতিরিক্ত টাকা, ফলে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 40% ওপরে। এই চাপ সরাসরি পড়েছে মানুষের জীবনে। খাদ্যপণ্যের দাম বেড়েছে দ্রুত গতিতে, স্বাস্থ্য ও নিত্যপণ্যের খরচ নাগালের বাইরে যাচ্ছে। রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতি আরও জটিল করছে। পরমাণু আলোচনা অচল, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ বাজারে আতঙ্ক ছড়িয়েছে। নতুন সংঘাতের আশঙ্কায় বিনিয়োগও থমকে গেছে। মানুষ রিয়াল ছেড়ে ডলার ও সোনার দিকে ঝুঁকছে। ব্যাংক খাত দুর্বল হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। নীতি নির্ধারকদের ওপর দ্রুত আস্থা কমছে বাসিন্দাদের। এই অনাস্থায় রিয়ালের পতনকে আরও ত্বরান্বিত করছে। বিশ্লেষকদের দাবি, অর্থনৈতিক দুষ্টচক্রে আটকে পড়েছে ইরান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কলকাতার রাস্তায় আজও শোনা যায় সেই পরিচিত টিং টিং ঘন্টার শব্দ, কিন্তু সেই শব্দ আর কতদিন? কারণ এশিয়ার প্রাচীনতম ভারতের একমাত্র ট্রাম ব্যবস্থা আজ অস্তিত্বের সংকটে। যানজটের যুক্তি দেখিয়ে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের, আর সেই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নামছেন সাধারণ মানুষ, ট্রাম প্রেমী ও ঐতিহ্য সংরক্ষণকারীরা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কলকাতার ইতিহাস সঙ্গে জড়িয়ে রয়েছে ট্রাম। ঔপনিবেশিক অতীতের সাক্ষী হয়ে আজও শহরের ব্যস্ত রাস্তায় নিজস্ব এক ছন্দে ধীর গতিতে চলে এই ট্রাম। 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম দিয়ে যাত্রা শুরু হয়। 1902 সালে বিদ্যুতায়িত হয় কলকাতার ট্রাম। এক সময় 52টি রুটে চলতো এই পরিষেবা। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে রুট, কমেছে ট্রামের সংখ্যাও। 1970-এর দশকে যেখানে চলতো শত শত রুটে, 2015 সালে তা নেমে আসে 25টি রুটে। আর বর্তমানে চালু রয়েছে মাত্র 2টি রুট। 2024 সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যানজটের যুক্তি দেখিয়ে ট্রাম ব্যবস্থা বন্ধ করার পরিকল্পনার কথা ঘোষণা করেন। শুধু একটি ছোট্ট হেরিটেজ রুট রাখার প্রস্তাব দেয় রাজ্য সরকার। এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় বিতর্ক, ক্ষোভ আর আইনি লড়াই। কোনো একদিন যদি সত্যি শহর থেকে ট্রাম হারিয়ে যায় তাহলে আমি অনেক কষ্ট পাবো, কারণ আমি নিজেকেও যতটা ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি আমার ট্রামকে। যদি এ যান একদিন হারিয়ে যায়, মনে হবে যেন আমার শরীরেরই একটি অংশ আমাকে ছেড়ে চলে গেছে। বাসের চেয়ে সস্তা ভাড়া, মাত্র 7 টাকা ভাড়ায় ট্রামে যাতায়াত করা যায় এখনো। যদিও গতি কম থাকায় অনেকেই ট্রাম এড়িয়ে চলেন। তবুও এই ট্রাম শুধু পরিবহন নয়, শহরের মানুষের কাছে এটা কলকাতার আত্মপরিচয়ও। 2016 সাল থেকে ট্রাম রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ট্রাম শুধু ঐতিহ্য নয়, বরং এটি পরিবেশ বান্ধব, শক্তি সাশ্রয়ী এবং ইলেকট্রনিক বাসের থেকেও সস্তা পরিবহন ব্যবস্থা। বিশ্বের 450টির বেশি শহর যেখানে নতুন করে ট্রাম ফিরিয়ে আনছে, সেখানে কলকাতা উল্টো পথে হাঁটছে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। 2016 সাল থেকে আমাদের প্রিয় ট্রামগুলোর সঙ্গে যা ঘটছে তা ভীষণই দুঃখজনক ও লজ্জাজনক। বিশ্বজুড়ে যখন 450টিরও বেশি শহর নতুন করে ট্রাম চালু করছে, ট্রাম ব্যবস্থাকে ফিরিয়ে আনছে ও আধুনিক করছে, তখন কলকাতায় আমরা উল্টো পথে হাঁটছি। ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে চলছে মামলাও। পরিষেবাটি কিভাবে রক্ষা করা যায় তা খতিয়ে দেখতে আদালত একটি পরামর্শদাতা কমিটিও গঠন করেছে। আদালতের নির্দেশে আপাতত ট্রাম চলছে। প্রশ্ন তবুও একটাই, আর কতদিন সিটি অফ জয়ের রাস্তায় ট্রামের চাকা গড়াতে দেখবে কলকাতাবাসী? সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। মাত্র 2 সেকেন্ডে ট্রেনের গতি উঠবে ঘন্টায় 700 কিলোমিটার। কৃত্রিম চুম্বকের মাধ্যমে এমন অভাবনীয় প্রযুক্তির আবিষ্কার করেছে চীন। সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ প্রযুক্তিতে এক অভাবনীয় বিশ্ব রেকর্ড গড়েছে চীন। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একটি গবেষক দল ইঞ্জিন চালু হওয়ার মাত্র 2 সেকেন্ডের মাথায় ঘন্টায় 700 কিলোমিটার গতি তুলতে সক্ষম এমন ট্রেনের ইঞ্জিন আবিষ্কার করেছে। 400 মিটারের রেল লাইনে 1 টন ওজনের একটি ট্রেনে এ পরীক্ষা চালানো হয়। বলা হচ্ছে, এ প্রযুক্তি চীনের ভ্যাকুয়াম টিউব ম্যাগলেভ বা অতি উচ্চ গতিতে যাতায়াত ব্যবস্থার পথ প্রশস্ত করল। এটি শুধু ট্রেন নয়, মহাকাশযানের বুস্ট লঞ্চ ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় নতুন দিগন্তের উন্মোচন করবে।
এটি বছরের পর বছর ধরে করা একটি প্রচেষ্টার ফসল। আমরা অতি উচ্চগতি সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক প্রোপালশন, ইলেকট্রিক সাসপেনশন ও সুপার কন্ডাক্টিং ম্যাগলেভ পদ্ধতির প্রযুক্তি অর্জনে সফল হয়েছি। এই আবিষ্কার চীনের উচ্চগতির পরিবহন ব্যবস্থার গবেষণা উন্নয়নে সহায়ক হবে। ইলেকট্রিক সাসপেনশন প্রযুক্তি ট্রেনটিকে লাইনের উপর ভাসিয়ে রাখে। সুপার কন্ডাক্টিং ম্যাগলেভ প্রযুক্তি ঘর্ষণহীন চলাচলের জন্য একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং ইলেকট্রোম্যাগনেটিক প্রপালশন যানটিকে অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরীক্ষামূলক ট্রেনটি চালুর পর সফলভাবে কাঙ্ক্ষিত দূরত্বে থামাতে সক্ষম হন বিজ্ঞানীরা, যেটি বিশ্বে যোগাযোগ ব্যবস্থাকে অভূতপূর্ব উন্নয়নের দিকে নিয়ে যাবে বলে মনে করেন গবেষক দলের সদস্যরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জানাজায় লাখ লাখ মানুষের ঢল, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। বেগম জিয়ার প্রতি ভারত, পাকিস্তান সহ ৩৩ দেশের প্রতিনিধি শ্রদ্ধা। তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর। প্রধান উপদেষ্টার সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ। এবং রাজধানীর বাইরে জেলায় জেলায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা। অশ্রুসিক্ত নয়নে অংশ নেন সর্বস্তরের মানুষ। দেশনেত্রীর আদর্শ ধারণের প্রত্যয় নেতাকর্মীদের। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।